বন্ধুরা নমস্কার। দেশের সবচেয়ে বড় কমিউনিস্ট পার্টি সিপিআইএম কি অস্তিত্বের সংকটে পড়েছে? সিপিএম কি ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে? সিপিএম কি ধীরে ধীরে কুঁকড়ে যাচ্ছে? সিপিএম এর কি আর আগের মতো সংগঠন শক্তি নেই? সিপিএম এর কাছে কি আর আগের মতন জনসমর্থন নেই? সিপিএম কি ধীরে ধীরে এভাবে শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে? এই প্রশ্নগুলো কেন? এই প্রশ্নগুলো এই কারণে যে সিপিএম একসময় দেশে অন্যতম বড় রাজনৈতিক দল ছিল, সেই সিপিএম একসময়ে সিপিএম এর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছিল যে কেন্দ্রের সরকার আমরা বললে উঠে দাঁড়াবে, আমরা বললে বসবে। সেই সিপিএম এবারের নির্বাচনে, গত 19-এর নির্বাচনে খারাপ করেছিল, এবারের নির্বাচনেও খারাপ রেজাল্ট করেছে। এবং খারাপ রেজাল্ট না শুধু সিপিএম এর ভোট শেয়ার তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ারের তুলনায় অনেক কম। সিপিএম কি রকম রেজাল্ট করেছে প্রথম বলি আপনাদেরকে। প্রথমত হলো, পশ্চিমবঙ্গে 34 বছর রাজত্বে ছিল সিপিএম, রাজত্ব করেছে। সেই সিপিএম পশ্চিমবঙ্গে নীল হয়ে গেছে, জিরো। তার একজনও লোকসভা সদস্য পশ্চিমবঙ্গ থেকে নেই। ত্রিপুরাতে 35 বছর ক্ষমতায় ছিল সিপিএম, ত্রিপুরা থেকে একজনও সাংসদ নেই সিপিএম এর। কেরালাতে সিপিএম বর্তমানে ক্ষমতায় আছে, একমাত্র ভারতবর্ষে কেরালাতেই ক্ষমতায় আছে এককভাবে। সেই কেরালা থেকে সিপিএম এর সবেধন নীলমণি একজন মাত্র সাংসদ গেছে লোকসভাতে। অথচ যে রাজস্থানে কোনোদিন সিপিএম ক্ষমতায় আসেনি, সে রাজস্থান থেকে একজন সাংসদ গেছে, মুখ রক্ষা করেছে সিপিএম এর। আর সবচেয়ে বেশি মুখ রক্ষা করেছে তামিলনাড়ুতে ডিএমকে, ক্ষমতাসীন ডিএমকে সৌজন্যে 2টো সিটে সিপিএম প্রার্থীরা বিজয়ী হয়েছে এবার। সব মিলিয়ে সিপিএম এর কাছে বর্তমানে সাংসদ সংখ্যা লোকসভাতে মাত্র 4 জন। এবারে মাত্র কেন বললাম, আপনারা একবার হিসাবটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। আমি অনেক আগের কথা বলছি না, শুধুমাত্র 2004 থেকে শুরু করছি। 2004 সালে যখন কেন্দ্রে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার গঠিত হয়, যখন অটল বিহারী বাজপেয়ী নেতৃত্বাধীন এনডিএ ক্ষমতাচ্যুত হয়, যখন ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী হন, তখন সিপিএম সেই ইউপিএ সরকারের সমর্থনকারী দল ছিল, বাইরে থেকে সমর্থন করেছিল। সেই সিপিএম এর কাছে 43 জন লোকসভা এমপি ছিল, 43। কল্পনা করেন, অনেকের হয়তো মনে নেই বলে হয়তো অনেকে অবাক হবেন, 43 জন সাংসদ ছিল সিপিএম এর কাছে লোকসভাতে। এর 5 বছর পরে 2009 সালের লোকসভা নির্বাচনে 43 থেকে সংখ্যাটা অনেক পড়ে গিয়ে মাত্র 16 জনে দাঁড়ায়। কেন? কারণ আপনাদের মনে আছে যে সিপিএম এর সঙ্গে কংগ্রেসের একটা মনোমালিন্য হয়েছিল আপনার পারমাণবিক চুক্তি নিয়ে। তো এরপরে সিপিএম এর ভূমিকা আভ্যন্তরীণ অনেক সমস্যা পশ্চিমবঙ্গে, ততদিনে আপনার তৃণমূল অনেক শক্তিশালী হয়ে যায়। সব মিলিয়ে সিপিএম এর এতটা খারাপ অবস্থা হয় যে 43 থেকে 16তে নেমে আসে। 2014 সালে যখন নরেন্দ্র মোদীর ঢেউ উছলে পড়ে সারা ভারতবর্ষে, তখন সিপিএম এর এমপি সংখ্যা লোকসভাতে আরো কমে যায়, 16 থেকে কমে 9-এ দাঁড়ায়। 9-এ দাঁড়ানোর পরে অনেকের হয়তো মনে হয়েছিল যে এরপর আবার ঘুরে দাঁড়াবে সিপিএম, কিন্তু 2019-এ 9 থেকে সংখ্যাটা আরো অনেকটা কমে গিয়ে 3-এ দাঁড়ায়। এইবার সেই অর্থে আপনারা হয়তো বলতে পারবেন যে এবার তো 3 থেকে 4 হয়েছে, তাহলে তো আপনার সংখ্যা তো বেড়েছে। কিন্তু বেড়েছে একটি মাত্র বেড়েছে। আর একটি বাড়লেও জিনিসটা দেখতে হবে এরকম যে সিপিএম এর যে গড় হিসেবে ধরা হতো 3টি রাজ্যকে। একটি হলো পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গে জ্যোতি বসুর নেতৃত্বে পশ্চিমবঙ্গের সিপিএম সারা ভারতবর্ষে রাজত্ব করত। হরকিষেণ সিং সুরজিৎকে যখন তিনি সিপিএম এর জেনারেল সেক্রেটারি ছিলেন পলিট ব্যুরোর, তখন বলা হতো যে জ্যোতি বসুর আপনার সেকেন্ড ম্যান, বা জ্যোতি বসুর হয়ে তিনি কাজ করতেন, এরকম বলা হতো। অনেকে তো বলতো জ্যোতি বসু সুরজিৎকে পকেটে নিয়ে ঘুরতেন। তো এইরকম মানে প্রতাপ ছিল পশ্চিমবঙ্গের। সেই পশ্চিমবঙ্গে সিপিএম এখন
জিরোতে এসে দাঁড়িয়েছে। ত্রিপুরাতেও নৃপেন চক্রবর্তী যেহেতু কমিউনিস্ট আন্দোলনে সারা ভারতবর্ষে একটা বড় চেহারা ছিল, সেই নৃপেন চক্রবর্তীর নেতৃত্বে, দশরথ দেববর্মার নেতৃত্বে তৈরি হওয়া সংগঠন এখানে আজকের দিনে লোকসভাতে একজন প্রতিনিধিও পাঠাতে পারেনি। আর কেরালা, যদিও কেরালা বারবার পরিবর্তন হয়েছে, সেখানে পরিবর্তনের স্বাভাবিক নিয়মে মেনে নিয়েছিল কেরালার কমিউনিস্ট পার্টি। আর কেরালাতেই ভারতবর্ষে প্রথম কমিউনিস্ট পার্টির সরকার আসে, এটা হয়তো অনেকে জানেন না। সেই কেরালাতে যদিও পরিবর্তন হলেও এখন কংগ্রেসের ভালো দিন চলছে কেরালাতে, আবার হয়তো কমিউনিস্ট পার্টি সেখানে ঘুরে দাঁড়াবে, কারণ সেখানে এই জয় পরাজয়ের একটা অভ্যাস তাদের আছে। তারা সেই কালচারটাকে মেনে নিয়েছে, সেই গণতান্ত্রিক ব্যবস্থাটাকে মেনে নেওয়ার ফলে তারা কখনো হেরেও যায়, আবার কখনো ফিরেও আসে। তো বর্তমানে কেরালা থেকে একজন মাত্র সিপিএম এর এমপি রয়েছে, আবার এই কেরালা থেকে বিজেপিরও কিন্তু একজন এমপি। তাহলে সেই ক্ষেত্রে কেরালাতে সিপিএম আর বিজেপি বলতে পারেন সংখ্যার দিক থেকে সমান সমান লোকসভাতে। তো এইরকম একটা অবস্থায় সিপিএম এর অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে যে সিপিএম একসময় কি দীর্ঘদিন জাতীয় রাজনীতিতে বিরাট প্রভাব বিস্তার করেছিল। ইন্দিরা গান্ধীও নাকি বলা হতো যে অনেক ক্ষেত্রেই জ্যোতি বসুর কাছ থেকে পরামর্শ নিতেন। রাজীব গান্ধীও প্রধানমন্ত্রী হওয়ার পরে অনেক ক্ষেত্রে নাকি জ্যোতি বসুর কাছ থেকে পরামর্শ নিতেন। কমিউনিস্ট পার্টি অনেক ক্ষেত্রে সর্বভারতীয় নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত, সেগুলি সব বলা হতো। সেই কমিউনিস্ট পার্টি এবার লড়াই করেছে জোটের হয়ে। আপনারা জানেন যে ইন্ডিয়া জোটে কমিউনিস্ট পার্টি সিপিএম রয়েছে, সেই ইন্ডিয়া জোটের হয়ে লড়াই করেছে মাত্র 6টি আসনে। আর এর মধ্যে আবার 6টি আসনের মধ্যে তামিলনাড়ুতে 2টি। তামিলনাড়ুতে ডিএমকে নেতৃত্বাধীন যে সরকার রয়েছে, রাজ্য সরকার, তাতে কিন্তু সিপিএম শরিক, যদিও সিপিএম সেখানে মন্ত্রিত্ব নেয়নি। তামিলনাড়ুতে 2টি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছে, অন্ধ্রপ্রদেশে 1টিতে করেছে, বিহারে 1টিতে করেছে, রাজস্থানে 1টিতে করেছে, ত্রিপুরাতে 1টি করেছে। এগুলি হলো ইন্ডিয়া জোটের। এর মধ্যে শুধু রাজস্থানে 1টি জিতেছে, তামিলনাড়ুতে 2টি জিতেছে। ইন্ডিয়া জোটের হয়ে লড়াই করার ফলে সিপিএম 3টিতে বিজয়ী হতে পেরেছে। আর জোটের বাইরে একা লড়াই করেছে 46টি আসনে। এই 46টি আসনের মধ্যে পশ্চিমবঙ্গে 23টি আসনে, কেরালাতে 15টি আসনে, আন্দামান নিকোবরে 1টি আসনে, আসামে 1টি আসনে, ঝাড়খণ্ডে 1টি আসনে, কর্ণাটকে 1টি আসনে, মহারাষ্ট্রে 1টি আসনে, উড়িষ্যাতে 1টি আসনে, পাঞ্জাবে 1টি আসনে এবং তেলেঙ্গানাতে 1টি আসনে। এই একা লড়াই করে জোটের বাইরে 46টি আসনের মধ্যে মাত্র 1টিতে জিতেছে, আর সেটি হলো কেরালা। তো এবার পশ্চিমবঙ্গে যেমন তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তৃণমূল ইন্ডিয়া জোট করেনি, জোটের হয়ে লড়াই করেনি, পশ্চিমবঙ্গে একা লড়াই করেছে। আবার সেই অভিযোগ কিন্তু কেরালাতে কিন্তু কংগ্রেস আর সিপিএম এর মধ্যে জোট ছিল না, সেখানে কংগ্রেস আলাদা লড়াই করেছে, সিপিএম আলাদা লড়াই করেছে। যদিও এর ফলে কংগ্রেস লাভবান হয়েছে, সিপিএম লুজার হয়েছে। সিপিএম এবার যে ভোট পেয়েছে সারা দেশ মিলিয়ে তা মাত্র 1.76%। আর যদি সংখ্যার হিসাবে বলি তাহলে 1,13,42,553টি ভোট পেয়েছে সিপিএম সারা দেশ মিলিয়ে। এখন কথা হলো সব কিছুর পরে যে সিপিএম এর এই দুর্দশা কেন, তার অনেক বিশ্লেষণ হবে, অন্য ভিডিওতে আলোচনা হবে। আজকের ভিডিওটা যাতে খুব বেশি বড় না হয়ে যায় তার কারণে একটা অল্প কথাতে শেষ করেছি। সেটা হলো যে সিপিএম যখন অনেক বেশি ক্ষমতাশালী ছিল তখন সিপিএম এর মধ্যেও সেই অহংকার চলে এসেছিল, যে অহংকার গত 10 বছরে বিজেপির মধ্যে দেখা গেছে। সিপিএম এর মধ্যে প্রচুর অহংকার, সিপিএমও তখন হামসে বড়া কৌন হ্যায়, আর ক্ষমতাকে চিরদিন তার হাতে থাকবে ধরে নিয়েছিল। এই ক্ষমতা যে পিচ্ছিল পদার্থ, সে যে আজকে আছে কালকে নাই, এই মুহূর্তে যে রাজা সেই আরেক মুহূর্তে যে সে ফকির হতে পারে, এই স্বাভাবিক প্রাকৃতিক নিয়মটা সিপিএম এর নেতারা, বড় বড় নেতারা পর্যন্ত ভুলে গেছিলেন। তারা ধরে নিয়েছিলেন যে তারা এভাবে অনন্তকাল রাজত্ব করবেন। তার এই অহংকারের প্রভাব, এই নেতাদের অহংকারের প্রভাব গ্রাসরুট লেভেল পর্যন্ত পড়েছিল, এবং তার কারণে যেখানে যেখানে সিপিএম এর সংগঠন ছিল এবং যে রাজ্যে সিপিএম
ক্ষমতায় ছিল সেই রাজ্যে সে অহংকার গ্রাসরুট লেভেলে সাধারণ মানুষ প্রত্যক্ষ করেছে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে এরা ক্ষমতাকে স্বাভাবিকভাবে নিতে পারেনি এবং এরা মনে করে নিয়েছে যে আমরা এদের হয়ে সারা জীবন এদেরকে ভোট দিয়ে যাব। ফলে জনগণ তাদের থেকে অনেক দূরে চলে গেছে এবং তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, উচিত শিক্ষা দেওয়ার জন্য তৈরি হয়েছিল। আর যখনই তারা আশ্রয় পেয়েছে, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের আশ্রয় পেয়েছে, ত্রিপুরাতে বিজেপির আশ্রয় পেয়েছে, আবার কেরালাতে কংগ্রেসের আশ্রয় পেয়েছে, যেখানে যেখানে তারা বিকল্প কোনো কিছুর আশ্রয় পায় সেখানে সেখানে সেই আশ্রয়টাকে অবলম্বন করে সাধারণ মানুষ সিপিএমকে শিক্ষা দেয়। তো সেই শিক্ষা দিয়েছে সিপিএমকে ব্যাপকভাবে, এটা তার সবচেয়ে বড় কারণ এই দুর্দশার। আবার এই ঘটনাটাই বিজেপির ক্ষেত্রে ঘটেছে। বিজেপি গত 10 বছরে বিজেপি ধরে নিয়েছিল, বিজেপি যেহেতু রামের নামে, যেহেতু দেশের নামে রাজনীতি করে, তো দেশের মানুষ তো তাকে অনন্তকাল ভোট দিয়ে যাবেই, সেহেতু তাকে কেউ কোনোদিন হারাতে পারবে না। আর যেহেতু মিডিয়া টিডিয়ার মাধ্যমে বিশাল বড় গ্ল্যামার তৈরি হয়েছিল, সেহেতু ওই গ্ল্যামারটাকেই সত্য বলে ধরে নিয়েছিল। সেই গ্ল্যামারটা যে একটা তাৎক্ষণিক জিনিস, এটার মধ্যে কোনো স্থায়িত্ব নাই, এটার অস্তিত্ব মানে কি, এটার অস্তিত্ব অনস্তিত্বের সমান, এটা তাদের মাথা থেকে চলে গেছিল। ফলে সেই অহংকারে ডুবে যাওয়া বিজেপিকে এবার যেমন ভাবে জনগণ শিক্ষা দিয়েছে, 63টি আসন কমিয়ে দিয়েছে, একক সংখ্যাগরিষ্ঠ দল থেকে এবার পরনির্ভর দলে পরিণত করে দিয়েছে। ওই অবস্থাটাই সিপিএম এর সঙ্গে গত এতগুলি বছর ধরে হয়েছে, যে হিসাবটা দিলাম আপনাদের সামনে। এ ব্যাপারে আপনাদের অভিজ্ঞতা যদি আরো নতুন কিছু থেকে থাকে, না বলা কোনো কথা যদি আপনাদের কাছে থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই সমস্ত বিষয় নিয়ে আরো অনেক ভিডিওতে আরো অনেক আলোচনা হবে, আরো অনেক তথ্য আপনাদের সামনে তুলে ধরা হবে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন দিক সম্বন্ধে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, এবং ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি বা পেজ ফলো করেননি, এই কাজটা তারা দেরি না করে নেবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, নমস্কার।